হালচাল যখন আসিফের বিরুদ্ধে জানে আলম অপুর ইন্টারভিউ প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছে, ঠিক তখনই আবারও জানে আলম অপু এবং তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে আসিফ এবং আসিফের কোরামের লোকেরা। সুপ্রিয় দর্শক, হালচালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি এমআর আমি। সম্প্রতি হালচালের পক্ষ থেকে জানে আলম অপুর একটি ইন্টারভিউ আমরা করি এবং সেই ইন্টারভিউটি ধারাবাহিকভাবে রিলস আকারে ছাড়তে থাকি। এরই মধ্যে জানে আলম অপুর স্ত্রীকে ফোন দিয়ে ঢাকা মহানগর দক্ষিণের একজন নেতা এবং এনসিপির কেন্দ্রীয় নেতা মাহবুবে খোদা তার স্ত্রীকে হুমকি দেন 5 কোটি টাকার মানহানির মামলা করবে। প্রশ্ন হচ্ছে, আসিফের মান যদি 5 কোটি টাকা হয়ে থাকে বা আসিফের কোরামের সদস্যদের মান যদি 5 কোটি টাকা হয়ে থাকে, তাহলে কি করে তার বাবা ঠিকাদারি লাইসেন্স করতে পারে? কি করে আসিফের অর্থ তসরুফের কেলেঙ্কারিতে জড়িত হতে পারে? কি করে আসিফের এপিএস এর 500 কোটি টাকা হয়? কি করে আসিফ তার এলাকার জন্য বিপুল অঙ্কের বরাদ্দ নিয়ে যেতে পারে? কি করে আসিফ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় যেগুলোতে তারা নির্বাচন করবে সেখানে বরাদ্দ বাড়িয়ে নিতে পারে? যদি আসিফের মান থাকতো, যদি আসিফের সম্মান থাকতো বা 5 কোটি টাকার মান থাকতো, তাহলে কি আসিফ এই অপকর্মগুলো প্রতিনিয়ত করতে পারতো? ক্ষমতার অপব্যবহার করে মব, চাঁদাবাজি, প্রতিটি কাজে আসিফের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। কিন্তু আসিফকে জুলাইয়ের কারণে তাকে ধরছে না বিএনপি সরকার। এবার আসেন যে ফোন আলাপে জানে আলম অপুর স্ত্রীকে যে আসিফের কোরামের সদস্য মাহবুবে খোদা 5 কোটি টাকার মামলা করার হুমকি দিচ্ছে, সেই ভিডিওতে শুনুন কি বলে। আমাদের আসিফ মাহমুদ ভাই উনি হচ্ছিল মানহানি মামলা করবে, এটা অপুর নামে করতেছে না, এটা তার কাছে নাকি এরকম নিউজ আছে যে অপু যে জিডি করতেছে বা যে পাগলামি করতেছে এবার সবকিছু তোমার ইন্ধনে তোমার পরামর্শ করতেছে এবং অপু 2-3 জায়গাতে আবার এই স্টেটমেন্ট দিছে অলরেডি, এটা রেকর্ডিংও আছে। তুমি অপুকে একটা টাইমলাইন বেঁধে দিছো, প্রেসার দিচ্ছ, এই কারণে অপু এই সমস্ত কাজ করতেছে। হ্যাঁ, এই কারণে টাকা দিতে হবে তোমাকে, এরকম কিছু একটা। আমাকে কেন টাকা দিতে হবে? আমি তো টাইমলাইন বাইধা দিই নাই, আমি এরকম কিছুই বলি। যাই হোক আপু, আমি এত কিছু তো আমি জানি না, আমি জাস্ট তোমার সাথে ইনফরমেশনটা শেয়ার করতেছি। তো এই ঘটনার জন্য আসিফ মাহমুদ সাহেব হচ্ছিল তোমার নামে 5 কোটি টাকার মানহানি মামলা করতে যাচ্ছে, ফাইলিং অলমোস্ট রেডি। আচ্ছা, ঠিক আছে, করতে বলেন, অসুবিধা নাই। অ্যাজ আ ব্রাদার আমি জাস্ট তোমাকে এতটুকু বলবো যে দেখো যেভাবে এটা সলভ আউট করা যায়, কারণ জিনিসগুলো আসলে মানে এই জায়গাটাতে এখন যা হচ্ছে এইটা কোনোভাবেই আমাদের কারো কাম্য না। আপনারা দেখুন যে মাহবুবে খোদাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে মাহবুবে খোদা এখন সাফাই গাওয়ার চেষ্টা করছে যে অপুর স্ত্রীকে কি তারা কি আসলে জোর করেছিল। এই প্রশ্ন যখন করেছে, তাদের ফোন আলাপেই সেটা ফুটে ওঠে যে অপুর স্ত্রী বলার চেষ্টা করছে যে অবশ্যই আপনারা আমাকে জোরপূর্বক চাপ দিয়েছেন, মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে গেছেন এবং তার স্বীকারোক্তি, ইশরাকের বিরুদ্ধে স্বীকারোক্তি দেওয়ানোর জন্য বলেছেন এবং সেই ভিডিও রেকর্ড করেছেন এবং স্ক্রিপ্টেড সংবাদ সম্মেলন করতে বলেছেন। যে সংবাদ সম্মেলন জাতির সামনে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অপুর স্ত্রী করেছিল এবং ইশরাককে দায়ী করা হয়েছিল, সেই স্ক্রিপ্টের জবাবও আজকে স্পষ্ট করলেন মাহবুবে খোদার ফোন আলাপে অপুর স্ত্রী। শুনুন। আমি ইচ্ছা কইরা মন্ত্রী পাড়ায় যেতে চাই না, ওরা আমাকে বুঝায়া আমার আম্মারে জিম্মি কইরা আইনা একরকম একেবারে জোরপূর্বক নিয়ে গেছে। আমার কথা আমি একটু বলি ভাই। হ্যাঁ, আমার আম্মুকে জোর করে নিয়ে আসা হয়েছে। আমি এর আগে 11টা বাজে আমার মনে আছে, প্রথম এখনো আমার কাছে কনভারসেশন লিস্ট আছে। রনি ভাইয়া সর্বপ্রথম আমাকে ফোন দিয়ে বলছে, আনিশা তুমি বাসা থেকে বের হও, ইমার্জেন্সি আছে, আমি তোমার সাথে কথা বলবো। আমি বললাম ভাইয়া রাত অনেক হয়ে গেছে, আমি সিক, আমি বের হইতে পারবো না। পরে উনি আমাকে অনেকভাবে বুঝানোর চেষ্টা করে যে এখন তো আসিফ অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবে, আমরা তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি অন্তত আমার সাথে একটু কথা বলো, আর তোমার বাসার অ্যাড্রেস দাও, আমি তোমার বাসায় যাই। আমি কোনোভাবেই রাজি হইনি, কোনোভাবেই না। 11টা থেকে 2টা পর্যন্ত আমাকে ভাই
অনেক রকম ভাবে চেষ্টা করছে। পরে লাস্টে আমার আম্মুরে, আমার মোহাম্মদপুর এলাকার এই নেতা বেতা যারা আছে এদেরকে ধইরা আমার আম্মুর বাসায় গিয়ে আম্মুকে জোরপূর্বক নিয়ে আসছে আমার বাসায়, আমার আম্মুরে আনতে বাধ্য করছে। পরে তারা বাসায় আইসা আমারে অনেক ভাবে বুঝায়া, অনেক অনেক প্রলোভন, একদম ডিরেক্ট কথা প্রলোভন। এখন ভাই আপনি যখন বিপদগ্রস্ত থাকবেন, আপনার কিন্তু যখন আপনি দেখবেন আপনার সামনে আর কোনো রাস্তা নাই, তখন আপনি প্রলোভন গুলোকে বিশ্বাস করবেন। আমাকে সর্বপ্রথম যে প্রলোভন দেখানো হয়েছে একদম ডিরেক্ট প্রলোভন। আপনারা যদি বলেন যে তাইলে তুমি লোভে পড়ে এগুলা করছো, তাইলে আমি স্বীকার করতে কোনো অসুবিধা নাই যে আমি লোভী। ওরা প্রথম প্রলোভনই আমাকে দেখাইছে যে অপুকেও আপনারা আমার 8 তারিখে ছিল গিয়ে সিআর মিসের শুনানি, 8 তারিখে সিআর মিসের দিনই আপনারা অপুকে জামিন করায় বের করে আনবেন। এই প্রথম প্রলোভন ছিল এটা, যে অপুরে আমরা 1 মাসের মধ্যে যেমনেই হোক আমরা বের করে আনবো, যত দ্রুত সম্ভব। ঠিক আছে। আর মোহাম্মদপুরে যে ভাই ব্রাদারদেরকে নিয়ে গেছে ওরা সবাই অবগত যে আমার ভাইটা বিনা দোষে জেল খাটছে, আপনারা এই বিষয়ে হেল্প করবেন বলছে। এই জিনিসগুলা যখন আপনারা প্রথমেই বলছেন যে মানে আপনাদের লোকজন যখন বলছে অপুকে দ্রুত সময়ের মধ্যে বের করে নিয়ে আসবে, তুমি চলো, আমি তখন বলছিলাম ভাই আমি যে আপনাদের সম্পর্কে কথা বলবো, আপনাদের পক্ষ নিয়ে কথা বলবো, আমি তো ইশরাকরেও চিনি না, আপনাদের কেউ চিনি না, অপু চিনে, আমি তো ভাই রাজনীতি করি না, আমি পুরো কখনোই আমি আমার জীবনে রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝিও না। আমি যে ইশরাকের এগেনস্টে কথা বলবো, আমার তো লাইফ রিস্ক আছে, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার মাথার উপরে ছাদ নাই, আমি বিপদে পড়লে আমাকে আমার আম্মা বুড়া মানুষ, কে দেখবে আমাদেরকে? তখন আপনারা বলছিলেন যে আমরা দেখবো, তোমার যা যা লাগে, যা যা নিরাপত্তা দরকার সবকিছু দিব। এগুলা বলে আপনার গিয়ে আমাকে নিয়ে গেছে একদম দোলা, যে মেয়েটা ও তো মনে করেন আমার টানতে টানতে নিয়ে গেছে, আমার একদম পাকড়াও করে ধরছে। ছেলে মানুষ তো আর আমাকে পাকড়াও করে ধরতে পারে না। ওর যে কথা, ওর যে জোর জবরদস্তি, মনে হচ্ছে ও আমাকে বলতেছে আমি ওর মার প্যাডের বোন লাগি, এমন ভাবে আমার সাথে কথা বলছে, এত ট্রিক্সে কথা বলছে, বলে আমাকে একরকম জোর করে পাকড়াও করে ধরে আমাকে নিয়ে গেছে। আমি নিচে নামার পরে অনেককেই দেখছি, আমার বাসার নিচে বরাবর, বাসার গেটের বরাবর 2টা গাড়ি ছিল এবং পাশের গলিতে কালো কালারের একটা গাড়ি ছিল, আমার এখনো মনে আছে। ওই গাড়িতে আমারে, আমার আম্মারে এবং আমাদের মোহাম্মদপুরের রাশেদ ও সামনের সিটে বসছিল, ও আমাদেরকে ছাড়ে নাই, সরি সামনের সিটে না পিছনের সিটে বসছিল, আমাদেরকে ছাড়ে নাই ওই পুরো সময়টাতে। নিয়ে পরে মন্ত্রীপাড়ায় গেছি, ভাই নিজে সরাসরি আমার সাথে কথা বলছে এবং সব রকমের সহায়তা করবে, আমার কোনো সমস্যা হবে না। তোমাকে ফ্ল্যাগ লাগানো গাড়িতে করে নিয়ে গেছে? ওইটা তো সরকারি গাড়ি ছিল, যে সরকারি গাড়িগুলোর সামনে একটা স্টিকার থাকে না গোল করে, এবং সামনে কার গাড়ি, ওইটা দোলাপুর গাড়ি ছিল না, ওই গাড়ি আমি মন্ত্রীপাড়ায়, আমি যখন আবার বের করে নিয়ে যায় দোলাপুর ওনার বাসায়, তখন ওই গাড়িটাতে ইউজ করে না, ওই গাড়িটা ওখানেই দাঁড়ানো ছিল অন্য একটা গাড়িতে করে। উনি আর ওনার হাজবেন্ড দুইজনে, ওনার হাজবেন্ড মোস্ট প্রবাবলি সাংবাদিক, ওনার হাজবেন্ড, উনি, আমার আম্মা, আমরা 4 জন করে চলে গেছিলাম ওনার বাসায়। যাই হোক, ওইখানে গিয়েও আমি আসিফ ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলছি, ওনারে আমার ফ্যামিলির অবস্থান জানাইছি। এবার এখন আমি যদি এই উদ্যোগ নেই তাইলে আমার ফ্যামিলিতে তো চাপ আসবে, আমার তো কেউ নাই। এখন আপনারা, আমি তো রাজি ছিলাম না, আমার নেওয়ারও দরকার ছিল না। ওই দিন যদি আপনারা আমার না নিতেন তাইলে এত ফেকরা দাঁড়াই না। আসিফ ভাইয়ের মতন হের উপদেষ্টার সিট কেমনে বাঁচাইবো, কেমনে বাঁচবো, এটা হের ব্যাপার ছিল। আমি কেমনে চলবো, আমি কেমনে বাঁচবো, আমার ব্যাপার ছিল। আমি যেটা রাওয়াত খেয়ে পড়ে থাকতাম আমার মতো, এত কিছু দরকার ছিল না। উনি নিয়ে আমাকে সংবাদ সম্মেলন করানো লাগবে, আমার বিপদ আছে, এই জন্যই তো এই যে বাসা ঠিক করে দেওয়া, আমাকে ওনার বাসায় রাখা, সবকিছুতে এগুলোর প্রেক্ষিতে আসছে। আমি তো ইচ্ছা করে আমি ওই ঝামেলাগুলোতে যেতে চাই নাই, আমার তো প্রয়োজন নাই, আমার কাউরেই প্রয়োজন নাই। এখনো ছিল না, তখনও ছিল না, আমার কাউরেই প্রয়োজন ছিল না। সত্যি কথা, আমার এখন যদি আসিফ ভাই মানহানির মামলা দেয় আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি জেল খাটবো, আমারও ডিফেন্ড করার জায়গা আছে, আমি তো কিছু করি নাই। আর উল্টা প্রত্যেকে আমারে তাদের মতো করে ব্যবহার করছে। তারা যে কত বড় অপরাধী চক্র, জানে আলম অপুর বিরুদ্ধে এখন লেগেছে, তার স্ত্রীকে হুমকি ধামকি দিচ্ছে আসিফ এবং আসিফের কোরামের সদস্যরা প্রতিনিয়ত যে অপরাধ করে বেড়াচ্ছে এবং এটা যে একটা অপরাধী চক্র, তার প্রমাণ হচ্ছে যে তারা এই মুহূর্তে
মুহূর্তে এসে অপুর স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দেওয়ার হুমকি দিচ্ছে ফোনে, কারণ তাদের যে মুখোশটা সেই মুখোশটা যখন হালচাল উন্মোচন করে দিয়েছে তখন তারা অপুর স্ত্রীকে হুমকি ধামকি দিচ্ছে, অপুর স্ত্রীকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে, যা প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত এবং আসিফের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশনে যাওয়া উচিত প্রশাসনের। যে মামলা করলে তুমি আদালতে যেই মামলা করবা, মামলা করলে তুমি যে থানায় মামলা করবা, তুমি কে হুমকি দেয়ার অপুর স্ত্রীকে যে আমি মামলা করব? মাহবুবে খোদা আসিফের কোরামেরই একজন অন্যতম সদস্য এবং তাকে দিয়েই এই কাজগুলো এখন করানো হচ্ছে। দেশে আসলে আসিফদের ভয়ে আসলে সাধারণ আইন কানুন চলবে কিনা সেটি এখন প্রশ্ন হয়ে ধরা দিয়েছে।